আসসালামু আলাইকুম দর্শক, আমন্ত্রণ জানাচ্ছি চ্যানেল আই সংবাদে। পুরো সংবাদ জুড়ে আপনাদের সাথে আছি আমি মৃত্তিকা মোস্তফা। বিস্তারিত সংবাদের শুরুতেই জানিয়ে দিচ্ছি ফ্রেশ আটা ময়দা সুজি সংবাদ শিরোনামগুলো। সংসদ ও গণভোটের তফসিল ঘোষণার পর রাজধানীর কিছু জায়গায় নির্বাচনী পোস্টার, ব্যানার, ফেস্টুন অপসারণ শুরু, রয়ে গেছে কিছু কিছু জায়গায়। ধর্মের নামে রাজনীতির বিভক্তি চায় না বিএনপি, একটি দল আওয়ামী লীগের ভোটের আশায় তাদের গুম খুন দুর্নীতি নিয়ে কথা বলে না মন্তব্য। বাংলাদেশের আসন্ন সংসদ নির্বাচন অবাধ অংশগ্রহণমূলক হবে বলে জার্মান রাষ্ট্রদূতের প্রত্যাশা, সুষ্ঠু নির্বাচনে শান্তিপূর্ণ পরিবেশের তাগিদ। এবং বিশ্বাসের ওপর ভর করে গৃহকর্মী নিয়োগের ঝুঁকিতে পরিবারগুলো, প্রয়োজনীয় নথিপত্র রাখতে বিশেষজ্ঞদের গুরুত্বারোপ। দর্শক, সংবাদ শিরোনামগুলো জানাচ্ছিলাম। এখনকার সংবাদ আয়োজন একই সঙ্গে চ্যানেল আইয়ের ইউটিউব চ্যানেলে এবং চ্যানেল আইয়ের ওটিটি প্ল্যাটফর্ম আই স্ক্রিনে লাইভ স্ট্রিম হচ্ছে। যাচ্ছে বিস্তারিত সংবাদে এবং প্রথমে জাতীয় সংসদ নির্বাচন 2026। আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ ও গণভোটের তফসিল ঘোষণার 24 ঘন্টার মধ্যে পোস্টার, ব্যানার, ফেস্টুন সরিয়ে ফেলার নির্দেশনা দিয়েছে নির্বাচন কমিশন। রাজধানীর অনেক স্থানে প্রার্থীরা নিজ দায়িত্বে পোস্টার, ব্যানার অপসারণ করছেন। রাজধানীর চিত্র জানতে যাচ্ছি তাফিমুল ইসলামের কাছে। তাফিমুল, নির্বাচনী পোস্টার, ব্যানার অপসারণের সার্বিক অবস্থা কেমন দেখছেন? মৃত্তিকা, আমি এখন রয়েছি রাজধানীর শান্তিপুরে। সেখানে হচ্ছে যে জায়গাটি রয়েছে, এখানে এক রাস্তার এক পাশে কিন্তু পোস্টার ব্যানার খুলে নেওয়া হয়েছে, আরেক পাশে কিন্তু পোস্টার ব্যানার যে ফেস্টুনগুলো রয়েছে সেগুলো কিন্তু রয়ে গেছে। বিশেষ করে যদি দেখা যায় যে এলাকাগুলোতে পোস্টার, ব্যানার এবং হচ্ছে ফেস্টুনগুলো রয়েছিল, সেক্ষেত্রে মগবাজারের যে এলাকাগুলো রয়েছে, মগবাজার, মৌচাক, এই এলাকার থেকে পোস্টার ব্যানার কিন্তু খুলে নেওয়া হয়েছে। কিন্তু তার পারিপার্শ্বে যে অবস্থাগুলো রয়েছে, আমি এলাকাগুলো রয়েছে শান্তিগঞ্জ থেকে পল্টন, এই এলাকাগুলোতে কিন্তু দেখা যাচ্ছে যে পোস্টার থেকে গেলেও কিন্তু ব্যানার, ফেস্টুন যেগুলো রয়েছে এগুলো এখনও তো রয়ে গেছে। একই সাথে আমি রাজধানীর ফার্মগেট থেকে শুরু করে মিরপুর 1, মিরপুর 10 পর্যন্ত ঘোরানো হয়েছে, কাফরুল এলাকাতে যাওয়া হয়েছে। সেই এলাকাগুলোতে দেখেছি যে এখন পর্যন্ত পোস্টার, ব্যানার, ফেস্টুন এগুলো কিন্তু রয়ে গেছে। ইসি থেকে নির্দেশনা দেওয়া হয়েছে গতকালকে, যে তফসিল ঘোষণা পরে কিন্তু যে নির্দেশনা দিয়েছে, সেই নির্দেশনা ওয়াইজ কিন্তু 48 ঘন্টার মধ্যে এই পোস্টার, ব্যানার এগুলো কিন্তু রাজনৈতিক দলগুলোকে সরিয়ে নেওয়া হবে। যদি এর মধ্যে সরিয়ে নেওয়া না হয়, সেক্ষেত্রে কিন্তু বলা হয়েছে যে আচরণবিধি লঙ্ঘনের যে রাজনৈতিক দল এবং হচ্ছে যে প্রার্থী রয়েছেন সেই আচরণবিধি লঙ্ঘন হবে বলে ইসি থেকে জানানো হয়েছে। একই সাথে যদি বলে রাখি, আজকে আমার কাছে কিছু কাগজ এসেছে জেলা প্রশাসক থেকে, যে কাগজগুলো নির্বাচনী দলগুলোকে, স্থানীয় নির্বাচনী দলগুলো এবং হচ্ছে প্রার্থীদেরকে দেওয়া হয়েছে। সেখানেও কিন্তু তারা সতর্ক করে দিয়েছেন যে 48 ঘন্টার মধ্যে যদি সরিয়ে না নেওয়া হয়, সেক্ষেত্রে কিন্তু তারা আচরণবিধি লঙ্ঘনের যে রয়েছেন 2025-এর ধারায়, এই ধারায় সেটি কিন্তু তারা নিয়ে আসবেন বলে জানিয়েছেন নির্বাচন কমিশন এবং স্থানীয় সরকার থেকে জানানো হয়েছে। এখন পর্যন্ত বলা গেলে যে রাজধানীর অধিকাংশ পোস্টার, ব্যানার, ফেস্টুন যে রয়েছে সেগুলো কিন্তু এখন পর্যন্ত সরিয়ে নেওয়া হয়নি। আশা করা যায়, এবং আমাদের রাজনৈতিক দলের নেতাদের সাথে কথা বলেছি, তারা বলছেন যেহেতু 48 ঘন্টার একটি সময় রয়েছেন, সেক্ষেত্রে কিন্তু এর মধ্যেই তারা সেই পোস্টার, ব্যানার, ফেস্টুনগুলো যেগুলো রয়েছে সেগুলো কিন্তু সরিয়ে নেবেন। কিন্তু যেটি বলা যায় যে রাস্তায় যে পোস্টারগুলো রয়েছে বিভিন্ন পিলার থেকে শুরু করে মেট্রো রেলগুলো, এগুলো কিন্তু এখনও সরানোর বিষয়ে কিন্তু তারা কিছুই বলছেন না। এই ছিল রাজধানী থেকে সর্বশেষ। ধন্যবাদ তাফিমুল আপনাকে। বিএনপি ধর্মের নামে রাজনীতি ও বিভক্তি চায় না বলে জানিয়েছেন দলের স্থায়ী কমিটির সদস্য সালাউদ্দিন আহমেদ। সকালে রাজধানীর খামারবাড়িতে প্রশিক্ষণ কর্মশালায় তিনি বলেন, সবাই অতীতের গণতান্ত্রিক সংগ্রামের কথা ভুলে যাচ্ছে। একটি দল আওয়ামী লীগের ভোট পাওয়ার আশায় তাদের অপকর্ম নিয়ে কথা বলে না বলেও মন্তব্য করেন তিনি। আওয়ামী লীগের দুর্নীতি ও গুম খুনের ইতিহাস জাতিকে না ভোলার আহ্বান জানান সালাউদ্দিন আহমেদ। আক্তার হোসেনের রিপোর্ট।
রাজধানীর খামারবাড়িতে কৃষিবিদ ইনস্টিটিউশন মিলনায়তনে বিএনপির দেশ গড়ার পরিকল্পনা শীর্ষক কর্মসূচির ৬ষ্ঠ দিনের উদ্বোধনী অধিবেশন। স্বৈরাচার বিরোধী দলের স্থায়ী কমিটির সদস্য সালাউদ্দিন আহমেদ বলেন, ৭১-এর চেতনা নিয়ে যারা রাজনৈতিক ব্যবসা করতে চেয়েছে তারা চূড়ান্তভাবে ব্যর্থ হয়েছে। ৭১-কে দলীয়করণ করা ঠিক হয়নি। ৩১ দফা হচ্ছে জাতির মুক্তির সনদের একটি ঠিকানা করে রাষ্ট্র কিভাবে চলবে, জনগণ কি চায়, রাজনৈতিক ভাবনা কি, এবং তাদের অধিকার প্রতিষ্ঠার জন্য, অর্থনৈতিক মুক্তির জন্য আমরা কি করতে পারি। একটি দল আওয়ামী লীগের ভোট প্রাপ্তির জন্য আওয়ামী লীগের বিরুদ্ধে একটি শব্দ উচ্চারণ করে না। বিএনপির এই নেতা বলেন, আগামী নির্বাচনে ধর্ম বিক্রি করে নয়, বরং পরিকল্পিত পরিকল্পনা নিয়ে নির্বাচন করতে চায় বিএনপি। অপরিকল্পিত এবং আবেগী ধর্মীয় মিক্সার মিশ্রিত বডিকা নিয়ে আমরা নির্বাচনে যাব না। আমরা যাব সুষ্ঠু পরিকল্পনা নিয়ে। আমরা কখনো ধর্মের নামে রাজনীতিতে বিভক্তি আনতে চাই না, করব না। আমরা ধর্ম, বর্ণ এবং বিভিন্ন ভাষা ভাষী সংস্কৃতির নামে আমরা কখনো বিভাজন জাতিতে সৃষ্টি করতে চাই না। সকল মানুষেরই সাংবিধানিক পরিচয় হচ্ছে নাগরিক, সিটিজেন, বাংলাদেশের নাগরিক হিসেবে পরিচিত হইবে। নির্বাচনের তফসিল ঘোষণায় অনেকে ভারাক্রান্ত হলেও স্বাগত জানাতে বাধ্য হয়েছে বলেও মন্তব্য করেন বিএনপির এই সিনিয়র নেতা। আক্তার হোসেন, চ্যানেল আই, ঢাকা। বাংলাদেশের আসন্ন জাতীয় সংসদ নির্বাচন নিয়ে আশাবাদী জার্মান রাষ্ট্রদূত ডক্টর রুডিগার লোটস। তিনি মনে করেন নির্বাচন অবাধ, সুষ্ঠু ও অংশগ্রহণমূলক হবে। তবে সুষ্ঠু নির্বাচনের জন্য শান্তিপূর্ণ পরিবেশ জরুরি বলেও মনে করেন তিনি। জানান, দীর্ঘ সময়ের জন্য ৭ জন এবং নির্বাচনের দিন আরও বেশ কজন জার্মান পর্যবেক্ষক আসবেন বাংলাদেশে। পান্থর রহমান জানাচ্ছেন বিস্তারিত। ৫ই আগস্টের পট পরিবর্তনের পর একটি সুষ্ঠু নির্বাচনের প্রত্যাশায় গোটা জাতি। নানা চড়াই উতরাই পেরিয়ে অবশেষে কাঙ্ক্ষিত সেই নির্বাচন আয়োজনের প্রস্তুতি শুরু হয়েছে। ভোট গ্রহণ হবে ২০২৬ সালের ফেব্রুয়ারি মাসের ১২ তারিখ, রোজ বৃহস্পতিবার। নির্বাচনের তফসিল ঘোষণায় আশাবাদী জার্মান রাষ্ট্রদূত। ২০২৬ সালে এটি হবে বিশ্বের সবচেয়ে বড় গণতান্ত্রিক নির্বাচন। বিশ্বের ৮ম বৃহত্তম দেশ স্বৈরাচারী শাসন ব্যবস্থা থেকে গণতন্ত্রে ফিরে আসবে। এটি এদেশের সীমানা পেরিয়েও গোটা বিশ্বে প্রভাব ফেলবে। আমি সরকারের প্রশংসা করি, তারা দেশকে স্পষ্টভাবে নির্বাচনের দিকে নিয়ে যাচ্ছে। এখন প্রয়োজন সহিংসতাহীন, অবাধ, সুষ্ঠু ও অংশগ্রহণমূলক নির্বাচন নিশ্চিত করা। আমার ধারণা এটা অর্জনের যথেষ্ট সম্ভাবনা আছে। আসন্ন নির্বাচনে বড় একটি জার্মান নির্বাচন পর্যবেক্ষক দল ঢাকায় আসছে বলেও জানান রাষ্ট্রদূত। ইউরোপীয় ইউনিয়নের একটি বড় পর্যবেক্ষক দল আসবে, যেখানে জার্মানিও থাকবে, যারা জানুয়ারিতেই বাংলাদেশে আসবেন পুরো প্রক্রিয়া পর্যবেক্ষণে। আরেকটি বড় দল আসবে নির্বাচনের দিন পর্যবেক্ষণ করতে। বাংলাদেশের গণতান্ত্রিক প্রক্রিয়ায় জার্মানি সহযোগিতা অব্যাহত রাখবে বলেও আশ্বস্ত করেন রাষ্ট্রদূত। পান্থর রহমান, চ্যানেল আই, ঢাকা। এবারে অন্যান্য সংবাদ। ১৫০ টাকা থেকে কমতে শুরু করেছে পেঁয়াজের দাম। শুক্রবার রাজধানীর বিভিন্ন কাঁচাবাজারে নতুন দেশি পেঁয়াজ বিক্রি হয়েছে ১০০ থেকে ১২০ টাকায়। তবে ভোজ্য তেলের দাম ৫ লিটার বোতলে বেড়েছে ৫০ টাকা। অমৌসুমী সবজি বাদে শীতের বেশিরভাগ সবজি মিলছে কম দামে। অন্য সময়ের তুলনায় কম মাছ, মাংস, মুরগি এবং ডিমের দামও। নতুন করে বাড়েনি চালের দাম। রিজভি নওয়াজের রিপোর্ট। বাণিজ্য মন্ত্রণালয়ের সঙ্গে ব্যবসায়ীদের নিষ্ফল বৈঠকের পর গত সপ্তাহে বোতলজাত সয়াবিন তেলের দাম বাড়িয়েছে উৎপাদক এবং পরিশোধক কোম্পানিগুলো। সয়াবিন তেলের দাম পৌঁছে গেছে ১৯৫ টাকায়। ৫ লিটারের বোতল বিক্রি হচ্ছে ৯৫০ টাকার ওপরে। ১ লিটার তেলে কত টাকা বাড়ছে, কোনো প্রতিবাদ নাই, কোনো জিজ্ঞাসা নাই, কোনো কিছু নাই। যার যার মতো যার যে বাড়াইতে আছে, ব্যস্ত আছে, কোনো প্রতিবাদ আছে, কোনো কিচ্ছু নাই। কারণ দেশের যে অবস্থা রয়েছে এখন বর্তমানে, চলার মতো কোনো পরিবেশ নাই। বেচা কিনা তো নাই, বেচা কিনা তো বিলকুল টোটাল বন্ধ, টোটালই বন্ধ বেচা কিনা।
বলে তুই খায় কি মানুষে, আল্লাহ জানে কেমনে চলে কেমনে কি ইত্যাদি নিজেও বুঝি না। ক্রেতার জন্য স্বস্তি, কমতে শুরু করেছে পেঁয়াজের ঝাঁজ। সাপ্লাই এখন মোটামুটি দেশি নতুনটা সাপ্লাই ভালো, পুরানটা এখন শেষ, তো এই জন্য পুরানটার দাম বেশি আর নতুনটা দাম কমতাছে। এখন চাহিদা অনেক বেশি, প্রতিদিনই দাম কমতাছে এখন নতুনটা। পেঁয়াজের দাম তো এখনো ওইভাবে আমার হিসেবে কমে নেই, গত সপ্তাহে যা দেখলাম তাই আছে। টমেটো, উচ্ছে, পটল ছাড়া বাকি শাকসবজি বিক্রি হচ্ছে কম দামে। আলু হলো 80 টাকা, ধনে তো 20 টাকা আটি, আর আলু হলো 40 টাকা কেজি, আর শালগম হলো 40 টাকা কেজি, বেগুন হলো 60 টাকা কেজি, কল হলো 100 টাকা কেজি। বিক্রেতাদের দাবি মাছের দাম তুলনামূলক কম, তারপরও মিলছে না ক্রেতা। মাছের দাম তো বর্তমানে অনেক কম, ঘটনা হয়েছে স্কুল কলেজ বন্ধ, সবাই ঘোরাগাড়িতে আছে, ঢাকা শহর ফাঁকা হয়ে গেছে, একবারে কাস্টমারে নাই। মোহাম্মদপুর কৃষি মার্কেটে গরু মাংস বিক্রি হচ্ছে 700 টাকায়, খাসি 1000 থেকে 1100 টাকা, ডিমের ডজন 120 টাকা, আর ফার্মের মুরগি 170 টাকা কেজি। রিজভি নওয়াজ, চ্যানেল আই, ঢাকা। শুধু আস্থা ও বিশ্বাসের ওপর ভর করে যুগের পর যুগ চলছে গৃহকর্মীদের নিয়োগ প্রক্রিয়া। তবে সম্প্রতি চুরি, ডাকাতি ও হত্যাকাণ্ডে গৃহকর্মীরা জড়িয়ে পড়ায় বাড়ছে উদ্বেগ। অপরাধ বিশেষজ্ঞরা বলছেন, কোনো লিখিত চুক্তি ছাড়া এ ধরনের নিয়োগে আগামীতেও অপরাধ প্রবণতা বাড়তে পারে। আলাল হোসেনের ভিডিও চিত্রে রিয়াজ ইসলামের রিপোর্ট। এক পরিসংখ্যানে জানা গেছে, ঢাকার 70% পরিবার গৃহকর্মী নিয়োগ দিয়ে থাকে। তবে গৃহকর্মীরা চুরি, ডাকাতি ও খুনের মতো অপরাধের সাথে জড়িয়ে পড়ার খবর পাওয়া যাচ্ছে বেশি, যার সবশেষ উদাহরণ রাজধানীর মোহাম্মদপুরে ফ্ল্যাটে মা-মেয়ে হত্যা। এ ঘটনায় আবারও সামনে এসেছে এই অনিয়ন্ত্রিত খাতের নিরাপত্তাহীনতার বিষয়টি। ঢাকায় গৃহকর্মী হিসেবে বেশিরভাগই নিয়োগ দেওয়া হয় মৌখিক চুক্তির মাধ্যমে। ওই যে এক মহিলা ছিল, এই মহিলারা কইছে যে আমার একটা কাজ দেন, কাজ দিলে আমি কাজ করতাম, বাদে মহিলা কাজ দিছে, কাজ দিলে কাজ করতেছে। যে বুয়া আগে কাজ করতো না, হে আমার আয় না, হে সরছে আমারে লাগাইছে। 4 বছর থেকে আমি করতেছি 1100-তে। দারোয়ানের কাছে যায় কাজ, কাজের কথা কই এবার কাজ আছে। পরিবারগুলো বলছে, শুধু বিশ্বাস ও আস্থার উপর ভরসা করে তারা গৃহকর্মী নিয়োগ দিয়ে আসছেন। আমার এখানে যেমন একজন বুয়া আছে, উনি একজন বিহারি, অনেকদিন ধরে কাজ করছে, সে আবার আরও 2টা ফ্ল্যাটে কাজ করে। তো ওইভাবে বা অনেকে হয়তো দেশের পরিচিত কাউকে নিয়ে আসে, তো এমনি আলাদা কোনো প্রসেস নাই, এভাবে রেফারেন্সে হয়। গেট থেকে নেই, গেটে দারোয়ানকে বললে আগের একটা বুয়া কাজ করতেছে, ঠিক আছে, ওই আগের বুয়া ভালো, সে তার আত্মীয় স্বজন বা যে হোক একটা দিয়ে দেয়, ওরা গেট থেকে যেভাবে দেয় সেভাবেই আমরা নিই। নিয়োগে অব্যবস্থার কারণে অপরাধীরা ছদ্মবেশে এ ধরনের অপরাধ করছে বলে মত বিশেষজ্ঞদের। এখানে আপনি কোনো ধরনের ভেটিং বা ভেরিফিকেশন প্রসেস নাই নিয়োগ প্রক্রিয়ায়। আপনি কাউকে নিয়োগ দিচ্ছেন, আপনি জানেন না সে গতকালকে কোথায় ছিল, কোনো ঘটনা ঘটিয়ে এসছে কিনা বা কোনো ধরনের অপরাধ করে এসছে কিনা। আপনি সেটা যখন যাচাই বাছাই না করে নিয়োগ দেন, তখন কিন্তু একটা বড় ঝুঁকি রয়ে যায়। গৃহকর্মীদের ডেটাবাজের আওতায় আনার পরামর্শ দিয়েছেন বিশেষজ্ঞরা। রিয়াজ ইসলাম, চ্যানেল আই, ঢাকা। দর্শক, এবারে চলে যাচ্ছি বিরতিতে, এবং বিরতির পর থাকছে দর্শক ফিরে এলাম বিরতির পর। ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্র শিক্ষক কেন্দ্রে অনুষ্ঠিত হয়েছে ইতিহাস বিভাগের 19তম পুনর্মিলনী। প্রাক্তনীদের এই মিলন মেলায় বিভিন্ন শিক্ষাবর্ষের শিক্ষার্থীরা অংশ নেন। নিজেদের শিক্ষা জীবনের স্মৃতিচারণের পাশাপাশি তা কর্মজীবনকে কিভাবে সমৃদ্ধ করছে তুলে ধরেন প্রাক্তনীরা। 1921 সালে ঢাকা বিশ্ববিদ্যালয়ের প্রতিষ্ঠাকালীন 8টি বিভাগের একটি ইতিহাস বিভাগ। এবারে নিটোল টাটা কৃষি সংবাদ। পুষ্টিগুণে ভরপুর ফসল মাশরুম, যার সম্ভাবনা কাজে লাগাতে দেশে দীর্ঘদিন ধরেই চলছে সম্প্রসারণ কার্যক্রম। ইতোমধ্যে অসংখ্য তরুণ তরুণী মাশরুম চাষ করে গড়ে তুলেছেন সফলতার দৃষ্টান্ত। সেই ধারাবাহিকতায় এবার নতুন সম্ভাবনার সৃষ্টি করেছে নড়াইলের এক তরুণ কৃষক। নিজের পরিশ্রমে সফল হওয়ার পাশাপাশি উদ্বুদ্ধ করছেন এলাকার অন্যান্যদেরও। এখন দেখবেন প্রকৃতি সংবাদ।
বাগেরহাটের ফকিরহাটে প্রায় ৫০০ বছরের পুরনো পাতালজোড়া শিব মন্দিরের রহস্যময় সুড়ঙ্গ আর গুপ্তধনের গল্প ঘিরে রাতের আধারে অবৈধ খনন করেছে একটি চক্র। এতে ঝুঁকিতে পড়েছে ঐতিহাসিক স্থাপনাটি। শিব মন্দির রক্ষায় প্রত্নতত্ত্ব অধিদপ্তরের সহায়তায় প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার কথা জানিয়েছে উপজেলা প্রশাসন। এবারে খেলার খবর। শেষ খবর পর্যন্ত ভারতের সংগ্রহ 5 উইকেটে 403 রান। সবশেষে ফ্রেশ আটা ময়দা সুজি সংবাদ শিরোনামগুলো জানিয়ে দিচ্ছি আরও একবার। সংসদ ও গণভোটের তফসিল ঘোষণার পর রাজধানীর কিছু জায়গায় নির্বাচনী পোস্টার, ব্যানার, ফেস্টুন অপসারণ শুরু, রয়ে গেছে কিছু কিছু জায়গায়। ধর্মের নামে রাজনীতির বিভক্তি চায় না বিএনপি। একটি দল আওয়ামী লীগের ভোটের আশায় তাদের গুম খুন দুর্নীতি নিয়ে কথা বলে না মন্তব্য। বাংলাদেশের আসন্ন সংসদ নির্বাচন অবাধ ও অংশগ্রহণমূলক হবে বলে জার্মান রাষ্ট্রদূতের প্রত্যাশা। সুষ্ঠু নির্বাচনের শান্তিপূর্ণ পরিবেশের তাগিদ। এবং বিশ্বাসের উপর ভর করে গৃহকর্মী নিয়োগে ঝুঁকিতে পরিবারগুলো, প্রয়োজনীয় নথিপত্র রাখতে বিশেষজ্ঞদের গুরুত্বারোপ। দর্শক, এই ছিল এখনকার সংবাদ। সবাইকে সঙ্গে থাকার জন্য ধন্যবাদ।